অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরে পুজো দিলেন। আজকে আমরা জানি দুদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর। চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবির ঘোষাল আমার সঙ্গে রয়েছেন। আবির, চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ঠিক কি ছবি আবির? দেখো অভিষেক আবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রথমেই আপনাদের সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2022 সালে ইতিমধ্যেই আমরা পদার্পণ করেছি। এই নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, বিশেষ করে প্রত্যেক ত্রিপুরাবাসীর খুব ভালো হোক। আগামী দিনগুলো তাদের জীবনে, তাদের পরিবারের প্রিয়জনদের জীবনে অনেক খুশি, উন্নয়ন, সমৃদ্ধি নিয়ে আসুক এবং প্রতিটা লোকের জীবন আরও সমৃদ্ধশালী হোক। আমি সর্বশক্তিমানের কাছে এটাই প্রার্থনা করি। আজকে এই মন্দিরে আসতে পেরে, চতুর্দশ দেবতার মন্দির, আমি অত্যন্ত ধন্য মনে করছি। নতুন বছরের শুরুতেই ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরার মাটি থেকে আবার আমাদের কার্যকলাপ শুরু করে বিজেপির হাত থেকে, বিজেপির অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার যে শপথ আমরা নিয়েছি, সেই যুদ্ধে আমরা অবিচল থেকে আগামী দিন লড়াই করব এবং এক ছটাক জমি তৃণমূল কংগ্রেস ছাড়বে না। যুদ্ধক্ষেত্র থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়ব না। আমরা প্রথম দিন যা বলেছি আজও তাই বলছি। সদ্য সমাপ্ত পুর নির্বাচনে আপনারা ফল দেখেছেন। 3 মাস আগে যে দল কার্যকলাপ শুরু করেছে, 3 মাসের মধ্যে সেখানে পুর নির্বাচন হয়েছে এবং গণতান্ত্রিকভাবে লড়াই করে এত সমস্যা প্রতিকূলতার সম্মুখীন হয়েও আমরা জায়গা ছাড়িনি। আমরা লড়ে যাচ্ছি। যেখানে প্রার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেখানে তৃণমূল কংগ্রেস 3 মাসের মধ্যে নিজেদের সংগঠন শুরু করে প্রায় 24% ভোট সারা রাজ্য জুড়ে পেয়েছে। আগরতলায় 20%-এর বেশি ভোট আমরা পেয়েছি এবং সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস উঠে এসছে। আমবাসা হোক, তেলিয়ামুড়া হোক, সর্বত্র আপনারা দেখেছেন কোথাও 26%, কোথাও 27% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে 3 মাসে। আর এখন তো 1 বছর সময় আছে। যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলে দাবি করে, আমি মন্দিরে এসছি ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে। আপনি দেখুন কি সংস্কৃতি এদের। এখানে ডিজের বক্স বাজাচ্ছে, আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না। এদের এমন পরিস্থিতি হয়ে গেছে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই বিপ্লব দেবের রাজনৈতিকভাবে ইনি দেউলিয়া হয়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না। উন্নয়ন তো নেই, রাজনৈতিক কোনো কথা বলতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে আটকানো ছাড়া। আর সকাল বিকেল কি করে মানুষের উপর অত্যাচার করে নিজেদের স্বৈরতান্ত্রিক শাসনকে কায়েম করে রাখা, দুয়ারে গুন্ডা মডেল, দাপাদাপি করে মানুষকে মারা, পার্টি অফিস ভাঙা, সংবাদ মাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া, মানে একদম হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে এই ত্রিপুরার মাটিকে। আমাদের লড়াই এর বিরুদ্ধে। আমি প্রথম দিন এসে বলেছি যে দুয়ারে গুন্ডা মডেল চলবে না, দুয়ারে সরকার মডেল আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা আমাদের লক্ষ্যে অবিচল। আমরা যে কথা দিয়েছি মানুষের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর। এই বছর সকলের ভালো হোক এবং সর্বোপরি ত্রিপুরাবাসীর জন্য এই নতুন বছর অনেক সুখ, উন্নয়ন নিয়ে আসুক, শান্তি নিয়ে আসুক এবং এই রাজ্যে প্রকৃত উন্নয়ন হোক। আমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, সর্বশক্তিমানের কাছে এটাই প্রার্থনা করব যে যেখানে স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, শিল্প হোক, বেহাল দশা সারা রাজ্য জুড়ে। আর যেখানে রোজ খুনোখুনি, মারপিট,
জোর জবরদস্তি করে পার্টি অফিস ভাঙা, বিরোধীদের উপর প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করা, হাইকোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখানো, মগের মুলুকে পরিণত করেছে এই ত্রিপুরার মাটিকে। আমি আশা করি এই নতুন বছর ত্রিপুরার প্রায় প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা মা ভাই বোনের জীবনে আগামী দিনগুলো আরও উন্নয়ন মুখর, সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ এবং আনন্দময় করে তুলবে। আমি সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করতে আজকে এসেছি। অনেক ধন্যবাদ। দুর্নীতির অভিযোগ আসছে, পুলিশের চাকরি নিয়োগ, এর আগে আপনারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন, এই নতুন অবস্থা না, সেটা সর্বত্রই আপনারা দেখছেন যে আমরা যেখানেই গেছি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। শুনুন, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে আজকে যদি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কেউ লড়াই করে, একমাত্র তৃণমূল কংগ্রেস করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনি যদি চারপাশে দেখেন তাহলে এটা দিনের আলোর মতো পরিষ্কার, আমার আলাদা করে বলার কিছু নেই। কিন্তু গোয়া থেকে শুরু করে ত্রিপুরা যেখানেই যাচ্ছি, আপনি দেখুন গোয়াতে পিডব্লিউডি মিনিস্টার, তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে টাকা নিয়ে ট্রান্সফার করেছে। এখানে আপনি দেখুন না রাস্তাঘাটের কি অবস্থা, মরণ ফাঁদে পরিণত করেছে। পরিকাঠামোগত উন্নয়ন কিচ্ছু হয়নি। হাসপাতাল কটা হয়েছে, ইউনিভার্সিটি কটা হয়েছে, মেডিকেল কলেজ কটা হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ কটা হয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি যে আপনারা তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন। 7 বছর 8 বছর মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, তারা কি কাজ করেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে বাংলায় কি কাজ করেছে। ত্রিপুরার মাটিতে লড়াই করবেন, বলুন, আমি আসবো। মঞ্চ আপনি বেছে নিন, জায়গা আপনি বেছে নিন। আপনি একদিকে থাকবেন, আমি একদিকে থাকবো। আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি যাবেন, আমার রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আসুক বিপ্লব দেব। আমি তো চ্যালেঞ্জ করছি, গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। আপনাকে তো রিপোর্ট কার্ড দেখাতে হবে, আপনি মানুষের জন্য কি কাজ করেছে। Sir, in 3 months you have been the main opposition post. What message does it give about the people's mind? No, it is very clear that Trinamool Congress is the only party in the country which is taking on BJP head on. And we are not the ones to be cowed down by BJP and its might and its blatant and brazen use of investigative agencies. So we will fight it out till the last drop of our blood, and for the sake of the people of Tripura, and to make sure that this vandalism, hooliganism ultimately has no place in the soil of Tripura and India. We will do whatever it takes, and we are ready to take them head on. If they think that they will attack us, they will attack on our cars, they will break our party offices, they will ransack they will ransack the commoners' property, and they will put some kind of pressure on the media and other forces in the country who are trying to work in an unbiased way. I think this is the beginning of Biplab Dev's end. And Tripura, the people of Tripura has made it absolutely clear with the last municipal urban local body elections. Trinamool Congress has emerged as the principal opposition in the state. Within 3 months of time, a party which didn't have any presence in the state, rather I would say negligible presence, in 3 months' time, the party has secured 24% cumulative aggregate vote throughout the state. It is unprecedented. You cannot give me an example to show such incidents or such a trend has ever taken place in any part of the country. This is the first time where a party started from the scratch, and within 3 months it has emerged as a principal opposition. I am confident if the people are with us, if they think that we have to put an end to this autocratic and the government of gundas, and they need to be taught a lesson, it has to be on the EVM and through ballot boxes. And sir, Meghalaya also you are in the power. অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরা সফরে রয়েছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দুদিনের সফর, এবং একাধিক অভিযোগ করলেন তিনি পুজো দেওয়ার পর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি লাইন, হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। দিলীপ বাবুকে বলবো তথ্য পরিসংখ্যান দেখুন, তারপর তৃণমূলের সাথে লড়াই করবেন। বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 2023-এ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়, তার আগে 2022-এর একেবারে শুরু থেকেই নিজেদের সংগঠন মজবুত করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। একাধিকবার তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বিভিন্নভাবে বিজেপিকে আক্রমণ করলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সব থেকে উল্লেখযোগ্য যেটি তিনি বললেন যে হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। এর আগেও বলেছেন ত্রিপুরার মাটিতে বিপ্লব দেবের শেষের শুরু। ফের আরো একবার অভিযোগ করলেন তিনি, বিজেপির অপশাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করার শপথে অবিচল। ত্রিপুরার বিজেপি নেতা নবেন্দু ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। নবেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি বললেন হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। আপনি তার পাল্টা কি বলবেন? যে দুটি শব্দ প্রয়োগ করলেন তাতে বোঝা যায় ওই লোকটার অবস্থা কি, মানসিক স্থিতি কি। বয়স তো বেশি হয়নি, বয়সটা খুবই কম, কিন্তু তারপরে ওর যে মানসিক স্থিতি তা বোঝা যায়। এই পদবিগুলো ওর জন্যই প্রযোজ্য। পশ্চিমবাংলার কি অবস্থা আছে সেটা আপনারা খুব ভালো জানেন, সেটা মানে আমার আর বলতে হবে না। ওই রাজ্যের কি অবস্থা, কিভাবে মারধর, কিভাবে কি চলছে, সবগুলো জানেন। তো ত্রিপুরা নিয়ে, ত্রিপুরা থেকে এসে কিছু শিক্ষা অবশ্যই নিচ্ছেন, আমরা দেখছি। যাই হোক, এগুলি করে তো আর লাভ হবে না। মানুষ ওনাকে চিহ্নিত করেছেন, ওনার অবস্থা সম্পর্কে ত্রিপুরার মানুষও সচেতন। যে শব্দগুলি ব্যবহার করছেন এটা ওনার জন্য প্রযোজ্য, উচ্চারণ করতে চাই না আর এগুলি। একেবারে অনেক ধন্যবাদ নবেন্দু ভট্টাচার্য, ত্রিপুরা বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বললাম। দিলীপ ঘোষ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে কটাক্ষ করছেন। তিনি বলছেন ত্রিপুরায় তৃণমূলের কোনো অস্তিত্বই নেই, ত্রিপুরা গোয়া এসব ছেড়ে আপাতত বাংলায় মন দিক তৃণমূল। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো। ত্রিপুরায় কেউ আছে টিএমসি আর কি করতে যাচ্ছেন? এত পরিশ্রম করে তো কিছুই হলো না। ত্রিপুরা বুঝিয়ে দিয়েছে যে এরকম পার্টি ত্রিপুরায় চলবে। পাল্টা শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি দিলীপ ঘোষকে কি জবাব দিয়েছেন শোনাবো। ত্রিপুরায় অস্তিত্ব আছে কি নেই সেটা তো সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে বিজেপি এবং বিপ্লব দেব হারে হারে টের পেয়েছে। বিরোধীদের কণ্ঠ রোধ করে, প্রার্থীকে ভোট না দিতে দিয়ে, মারধর করে, সন্ত্রাস করে, এত কিছু করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করার পরেও মাত্র কয়েক মাসের পথ চলা শিশু তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় 0 থেকে 24% ভোট পেয়ে ইতিমধ্যে ত্রিপুরায় অলিখিত প্রধান বিরোধী দলের জায়গাটা অর্জন করে নিয়েছে মানুষের আশীর্বাদে। তার বাংলার কথা তিনি বলছেন, বাংলায় তাদের দলের কি অবস্থা, তারা তো ক্রমশ সাইনবোর্ডে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে, সেটা তো বুঝতে পারছেন। তার দলের প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে তার দলের অন্তর্কোন্দল, তার দলের অন্তর্দ্বন্দ্ব, সেটা ওনার থেকে ভালো কেউ বোঝেন না। ওনার মনেও একটা ব্যথা আছে। আমরা শুনলাম শান্তনু সেনের বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একাধিক কর্মসূচি রয়েছে আজ। ইতিমধ্যে তিনি পুজো দেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। আবির, আজ আর কি কি কর্মসূচি থাকছে অভিষেকের? এই মুহূর্তে তিনি রওনা হলেন চতুর্দশ মন্দির থেকে। তিনি পরবর্তী সময় যাবেন হচ্ছে বড়মুড়া। সেখানে ইতিমধ্যে দলের তরফ থেকে জানানো হয়েছে যে এটি আদিবাসীদের তরফ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং বড়মুড়া সেই জায়গাতে গিয়ে তিনি তাদের সাথে কথাও বলবেন। যেহেতু ত্রিপুরার ভোটের ক্ষেত্রে জনজাতি ভোট, আদিবাসী ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর, এবং যার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে হচ্ছে একদিকে বিজেপি, একদিকে হচ্ছে বামেরা, অন্যদিকে হচ্ছে এডিসির ভোটে দেখতে পাওয়া গিয়েছিল ত্রিপুরামতা ভালো ফল করেছিল। তো তৃণমূল কংগ্রেসের নজরে থাকছে সেই আদিবাসী ভোট ব্যাংক, ফলে বড়মুড়া সেই জায়গাতে তার যাওয়ার কথা আছে, বড়মুড়া ইকোলজিক্যাল পার্ক জায়গাতে। এরপর তিনি যাবেন আক্রান্ত কর্মীদের বাড়িতে, সেটা যাবেন হচ্ছে তেলিয়ামুড়াতে। তেলিয়ামুড়াতে আক্রান্ত কর্মী অনির্বাণ সরকারের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা আছে। অনির্বাণ সরকারের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারবেন এবং তারপর একে একে বেশ কয়েকজন আক্রান্ত কর্মীর বাড়িতে যাবেন। বিশেষ করে পুরো নির্বাচনের আগে যারা আক্রান্ত হয়েছিলেন, এর মধ্যে মহিলা আক্রান্ত কর্মী, তাদের বাড়িতেও তিনি যাবেন। এবং সন্ধ্যেবেলা দিকে তিনি দলের নেতৃত্বদেরকে নিয়ে স্টিয়ারিং কমিটির একটি বৈঠকও ডাকা হয়েছে। তুমি দেখলে যে পুজো দেওয়ার পর তিনি ইতিমধ্যে বিপ্লব দেবকে তিনি একেবারে ধন্যবাদ আবির। এই মুহূর্তে আরো একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। মালদায় সেখানে এক পড়ুয়াকে মারধরের অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। কেন তাকে মারধর? তিনি শংসাপত্র চাইতে গিয়েছিল ওই পড়ুয়া, তারপরই আক্রান্ত হয়, এমনটা অভিযোগ তার। সেবক দেব শর্মা আমাদের বিস্তারিত জানাবে। সেবক, এখনো পর্যন্ত বিজেপি বিধায়ক তার বিরুদ্ধে কি অভিযোগ করছেন ওই পড়ুয়া? একদমই, দেখো ইতিমধ্যে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে গাজল থানায়। রতিন ঠিকাদার গাজল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার যেটা অভিযোগ, গতকাল
গাজলের বিজেপি বিধায়কের বাড়িতে তিনি গিয়েছিলেন স্কলারশিপের সার্টিফিকেট এবং শংসাপত্র নেওয়ার জন্য, এবং দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় এবং এরপর তাকে সার্টিফিকেট তাকে শংসাপত্র দিতে চাননি বিধায়ক। এ নিয়ে তিনি যখন প্রতিবাদ করেন তারপরে বিধায়ক তার উপর চড়াও হয়, তাকে যথেষ্ট মারধর করা হয় এমনটাই অভিযোগ। এবং এই ঘটনার পরেই কিন্তু গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই ছাত্র। এই ঘটনায় কিন্তু ছাত্রদের মধ্যেও ক্ষোভ দেখা যায়, প্রচুর ছাত্র তারা গাজল থানায় এসে হাজির হন, বিধায়কের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখান। যদিও বিজেপি বিধায়ক পুরো ঘটনা অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলছেন যে অভিযোগ আনা হয়েছে তা কিন্তু পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রীতি শঙ্কর। ধন্যবাদ সেবক। আমি সকাল 11:30 নাগাদ বিধায়কের বাড়িতে গেছিলাম স্কলারশিপের সই আনতে। সই করার আগে অনেকক্ষণ আমাকে বসিয়ে রাখলো, অনেকক্ষণ ধরে ওয়েট করে সই করে দিল। আমি যখন বললাম যে আমাকে দিন, সার্টিফিকেটটা দিন, শিলিগুড়িতে যাবো, সার্টিফিকেট চাইলে সার্টিফিকেট দিতে না করে দেয়, সার্টিফিকেট দিয়ে যায়নি। অনেকক্ষণ ধরে বলার পরে তারপর হঠাৎ করে এমএলএ ঘরে ছিল, ঘর থেকে জানলা খুলে বলছে এত চিৎকার চাচামেচি কিসে। আমি কোনো চিৎকার চাচামেচি করিনি, উল্টাপাল্টা গালিগালাজ করে ঘর থেকে বেরিয়ে আমার মারধর শুরু করে। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কারণ আমি নিজের মতো কাজ করি এবং এখানে যতজন স্কলারশিপের ফর্ম বলুন বা যে কাজের জন্য আসে তাদেরকে দিনরাত পরিষেবা দেওয়ার চেষ্টা করি এবং আমি কাজের মধ্যে থাকি, এইটাই আমার হয়তো দোষ। কৈখালীতে আগুনে গ্রেপ্তার এক ধৃত রাসায়নিক কারখানার মালিক পবন আগরওয়াল। অনুপ চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অনুপ, পবন আগরওয়াল আমরা জানি যে এই কারখানার মালিক, গতকাল কারখানায় আগুন লাগে, এক নিরাপত্তা কর্মী তার মৃত্যু হয়। এই পবন আগরওয়াল, তার বিরুদ্ধে মূলত কি অভিযোগ, কেন তাকে গ্রেপ্তার করা হলো? গতকাল কৈখালী যে কারখানায় বিধ্বংসী আগুন, সেই আগুনের ফলে কিন্তু বেশ কয়েকজন এখানে কিন্তু যখন আটকে পড়ার ঘটনা ঘটেছিল এবং একজনের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবং যখন আগুন লাগে, আগুনের ভয়াবহতা এতটা ছিল যে দমকল কর্মীদের কিন্তু আগুন নেভাতে বেশ পেতে হচ্ছিল। পরবর্তীতে 18টি ইঞ্জিন থেকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং শেষমেশ কিন্তু দেখা যায় নিরাপত্তা রক্ষী তার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়ে যায় সেখান থেকে। আগুনে গাছে কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন এবং সেখানে দমকলের গতকালই জানা ছিল ফায়ার কোনোভাবে কিন্তু ফায়ার সিস্টেম ছিল না। তার পক্ষ থেকে দমকলের পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ফায়ার অ্যাক্ট যেমন তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, পাশাপাশি 304-এর যে অনিচ্ছাকৃত খুন সেই মামলা কিন্তু ইতিমধ্যে রিসিভ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকাল রাতে পবন আগরওয়াল যে কারখানার মালিক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে এবং নিজের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ অরূপ। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব, বাড়ি সাজান, আপনিও সাজুন। খবর এখন নিবেদন করছে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করছে অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। খবর এখন নিবেদন করলো আপনার স্বপ্নের বাড়ি বানানোর সময় মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। সহ নিবেদন করলো অগ্রণী বিদ্যালয়গুলির টেস্টের প্রশ্ন নিয়ে প্রস্তুত পারুল প্রকাশনীর WBHA মাধ্যমিক টেস্ট পেপারস। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। आज दुनिया जाने स्ट्रॉन्ग। করোনা
মোকাবিলায় এবার আংশিক লকডাউনের সম্ভাবনা ৩রা জানুয়ারি থেকে চালু হতে পারে নয়া বিধিনিষেধ, এমনটাই জানানো হয়েছে নবান্ন সূত্রে। বন্ধ হতে পারে লোকাল ট্রেন, বার, রেস্তোরাঁ বন্ধ করা হতে পারে এবং রাতে অবাধ যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। বন্ধ হতে পারে স্কুল, কলেজ। আংশিক লকডাউনের সম্ভাবনা করোনা মোকাবিলায়। রাজ্যের সঙ্গে বিমান চলাচলও বন্ধ হতে পারে বলে খবর। যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, প্রায় প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই মুহূর্তে আংশিক লকডাউনের সম্ভাবনা জানা যাচ্ছে রাজ্যে। ৩রা জানুয়ারি থেকে আংশিক লকডাউনের পথে রাজ্য। এক সপ্তাহে লাফ দিয়ে করোনা সংক্রমণ বেড়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিধিনিষেধ চালুর সম্ভাবনা রাজ্যে। ৩রা জানুয়ারি থেকেই নয়া বিধিনিষেধ লাগু হওয়ার সম্ভাবনা। যে সমস্ত সেক্টরে বিধিনিষেধ জারি করা হতে পারে, যেমন জানা যাচ্ছে লোকাল ট্রেন বন্ধ হতে পারে, স্কুল কলেজ বন্ধ হতে পারে, রাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ হতে পারে, বন্ধ হতে পারে বার, রেস্তোরাঁ। রাতে অবাধ গতিবিধিতে কড়া নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। সব রকম মেলায় নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে। ৩রা জানুয়ারি যে স্টুডেন্ট ডে ছিল, সেই স্টুডেন্ট ডের অনুষ্ঠানও বাতিল হওয়ার সম্ভাবনা। ঝড়ের গতিতে বাড়ছে করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার তাই আংশিক লকডাউনের সম্ভাবনা রাজ্যে। করোনার গ্রাফ যেভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এই পরিস্থিতিতে লকডাউন করা বা আংশিক লকডাউন করা ছাড়া রাজ্য সরকারের আর কোনো উপায় নেই। গত এক সপ্তাহে লাফ দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। নবান্ন সূত্রের খবর, করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক বিধিনিষেধ চালুর সম্ভাবনা রাজ্যে। ৩রা জানুয়ারি থেকেই নয়া বিধিনিষেধ লাগু হওয়ার সম্ভাবনা। ৩ তারিখ থেকে রাজ্যে কড়া বিধিনিষেধের সম্ভাবনা। বন্ধ হতে পারে লোকাল ট্রেন, বন্ধ হতে পারে স্কুল কলেজ, বন্ধ হতে পারে রাজ্যের সঙ্গে বিমান চলাচল, বার, রেস্তোরাঁ। রাতের অবাধ গতিবিধিতেও কড়া নিয়ন্ত্রণের সম্ভাবনা। সব রকম মেলায় নিষেধাজ্ঞার সম্ভাবনা। ৩রা জানুয়ারি স্টুডেন্টদের অনুষ্ঠান বাতিল। গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বেড়েছে। উদ্বিগ্ন চিকিৎসকরাও। FE 500D Earthquake Resistance সহ নিবেদন করছে 2022 উচ্চ মাধ্যমিক আজই ঘরে ঘরে চাই পারুল প্রকাশনীর WBHA টেস্ট পেপারস। খবর এক নজরে নিবেদন করলো Concast Max TMT Bars of FE 500D Earthquake Resistance সহ নিবেদন করলো 2022 উচ্চ মাধ্যমিক আজই ঘরে ঘরে চাই পারুল প্রকাশনীর WBHA টেস্ট পেপারস। গোসাবা এখনো বাঘের আতঙ্ক রয়েছে, কারণ 3 দিন পরে অধরা গোসাবার বাঘ সাতজেলিয়া থেকে ফের চকঘেরিতে বাঘ পৌঁছে গিয়েছে বলে খবর। চকঘেরিতে বাঘের পায়ের ছাপে আতঙ্ক তৈরি হয়েছে। বাঘের আতঙ্কে চকঘেরিতে ফেন্সিং দেওয়ার কাজ করছেন বন দপ্তরের কর্মীরা এবং স্পষ্ট বাঘের পায়ের ছাপ। এবং গত 3 দিন ধরে একাধিক উদ্যোগ নিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা, তারপরেও বাঘকে ধরা সম্ভব হয়নি। মানুষজন এখনো আতঙ্কে রয়েছেন। অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, আজ সকাল থেকে বন দপ্তরের তরফে কি কি উদ্যোগ দেখা যাচ্ছে? ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে হচ্ছে চরঘেরি যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু ইতিমধ্যে লাইনের ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাঘটিকে লোকালয়ে যাতে আসতে না দেওয়া যায়, এবং সেই কারণে সেখানেও কিন্তু প্রচুর বনকর্মীরা মোতায়েন করা হয়েছে। এবং এই বনের মধ্যে কিন্তু এই বিকেলেই কিন্তু হচ্ছে তল্লাশি শুরু হবে, এমনই জানাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। তবে এই 3 দিন ধরে যে বাঘটি একবার সাতজেলিয়া, একবার পরশমণি এবং এই যে চরঘেরি, এই বারবার যে হচ্ছে আনাগোনা করছে এবং সেখানে লুকিয়ে পড়ছে এবং মানুষ তার পায়ের ছাপ দেখতে পাচ্ছে এবং সচক্ষে বাঘটাও মাঝে মাঝে গর্জন করছে এবং তাকেও দেখতে পাচ্ছে, এবং তার ফলে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে যাচ্ছে। কিন্তু বন দপ্তর পক্ষ থেকে মাইকিং করে তাদের সচেতন করা হচ্ছে যে এলাকার মানুষজন যেন হচ্ছে সচেতন থাকে, যে বাঘটিকে দেখা যাচ্ছে তাই নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ক যেন না ছড়ায়। এই ঘটনায় কিন্তু বন দপ্তরের কর্মীরা মানে প্রচুর ভাবে হচ্ছে সহযোগিতা করার চেষ্টা করছে, যাতে বাঘটি নিরাপদে বনে ফিরে যেতে পারে। রেঞ্জার বিশ্বজিৎ দাস তিনি কি বলেছেন শোনাবো।
একবার পেয়ে গেছি আমরা, একদম খুব সামনে থেকে আমাদের ওর আওয়াজও পেয়েছি এখানে আসার পর, এবং ওটার লোকেশন আইডেন্টিফাই করার পরেই আমরা সেখান থেকে জাল দেওয়ার কাজ শুরু করেছি। যেটা দিয়ে ওরা অ্যাকচুয়ালি ঢুকেছিল আজল, সেই রুটেই কিন্তু চলে এসছে। আমরা মনে করছি যে ওদের যে ওই রুটটায় ও যেতে পারে, যেটা দিয়ে দিয়ে এসেছিল। আমরা মূলত এখন যেটা করছি যে পিছন দিকে যাতে আবার ওদের দিকে না যেতে পারে সেটা, এবং গ্রামের দিকে যেতে না পারে, এই দুটো সাইড আমরা এখন আগে ঘিরে নিচ্ছি। আমরা এটা আগে এনশিওর করছি যাতে গ্রামে না ঢুকে এবং ব্যাক না করে যায়। এসআরএমবি রিয়েলেজ কিনলে জিততে পারি 5 লাখ টাকার সোনার গয়না আর প্রতি সপ্তাহে গোল্ড ভাউচারও। এসআরএমবি রিয়েলেজের সুবর্ণ সুযোগ উৎসব, বাড়ি সাজান, আপনিও সাজুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে